নিউ ইয়ারের সকাল ছিল, কিন্তু সেই সকালে কোনো ধরনের চমক ছিল না। শীত লখনৌ স্টেশনের প্ল্যাটফর্মে ছড়িয়েছিল, আর সেই শীতের মধ্যেই দাঁড়িয়েছিল এক নারী। সোজা কোমর, মাপা চালচলন আর চোখে সেই পুরনো গাম্ভীর্য, যা বছরের পর বছর ধরে তার পরিচয় হয়ে উঠেছিল। সাদা কোটের নিচে নীল শাড়ি, কাঁধে ফাইলে ঠাসা ব্যাগ আর হাতে দিল্লি যাবার ট্রেনের টিকিট। আসা যাবার পথে মানুষ তাকে দেখছিল, কিন্তু কেউ জানত না যে এই নারী, যাকে সবাই এক শক্ত আইএএস অফিসার হিসেবে চেনে, আজ বছরের প্রথম দিনে ভেতর থেকে কতটা শূন্য। নিউ ইয়ারেও তার জন্য কোনো ছুটি ছিল না। দিল্লিতে মিটিং ছিল, বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আজ মীরার মন কোনো ফাইলে ছিল না, সেটা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। স্টেশন সবসময়ের মতো প্রাণবন্ত ছিল। ঘোষণার আওয়াজ, ট্রেনের বাঁশি, ভিড়ের কোলাহল আর দূর থেকে আসা কুলিদের ডাক, কুলি কুলি। মীরা ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে নিউ ইয়ারের মেসেজগুলো ঝলঝল করছিল। শুভেচ্ছা, অভিনন্দন, নতুন বছরের শুরু মঙ্গলময় হোক। সে এক চিলতে হাসির সাথে স্ক্রিনটা বন্ধ করে দিল, যেন কোনো একটা আনুষ্ঠানিকতা পালন করল মাত্র। নতুন বছর, কিন্তু তার জীবনে নতুন কি ছিল? এই প্রশ্নটাই তার মনে বারবার জাগছিল। সে অকারণে ভিড়ের ওপর নজর বোলাল। প্রতিটি মুখ অচেনা, প্রতিটি শব্দ পরশী। ঠিক তখনই তার নজর প্ল্যাটফর্মের এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর গিয়ে স্থির হল। ছেঁড়া জামা কাপড়, শীতে কুঁকড়ে যাওয়া শরীর, হাতে একটা ছোট্ট বাটি, আর মুখটা এমন যেন অনেক রাতের ঘুম বাকি। সে ভিক্ষা চাওয়ার চিৎকার করছিল না, কারুর পথও আগলাচ্ছিল না, শুধু বসেছিল, যেন নিজের অবস্থাকে মেনে নিয়েছে। মীরা প্রথমে গুরুত্ব দিল না এবং নজর সরিয়ে নিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মনে হল যেন ভেতর থেকে কেউ তাকে টেনে ধরল। তার চোখ আবার সেই দিকেই গেল, আর এবার তার বুক ধক করে উঠল। না, এমন হতে পারে না, সে নিজেকে বলল। লোকটি মাথা সামান্য তুলল। বাটিতে থাকা কয়েকটা মুদ্রার ঝনঝনানি হল, আর তখনই মীরার শ্বাস আটকে গেল। সেই মুখ, সেই চোখ, সেই চেনা মানুষ। ওই লোকটি অমিত ছিল, সেই অমিত যে একসময় তার স্বামী ছিল, সেই মানুষ যার সাথে সে জীবনের স্বপ্ন বুনেছিল। আজ সেই মানুষ স্টেশনে বসে ভিক্ষা করছিল। মীরার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। তার মনে হল যেন প্ল্যাটফর্ম দুলছে আর চারপাশের সব শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। সে চোখ পিটপিট করল, যেন নিশ্চিত হতে চায় যে এটা কোনো ভ্রম নয়। কিন্তু সত্যিটা ওখানেই দাঁড়িয়েছিল। বয়স অমিতকে দ্রুত আঁকড়ে ধরেছিল। মুখে বলিরেখা ছিল না, কিন্তু চোখে হাড়ের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। মীরার হাত কাঁপতে লাগল। সে এক পা এগিয়ে গেল, তারপর থেমে গেল। ভিড় বাড়ছিল। ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, আর ঘোষণা প্রতিধ্বনিত হল যে দিল্লিগামী ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে আসছে। মীরার টিকিট সেই ট্রেনেরই ছিল। অমিত বাটি হাতে নিয়ে উঠে দাঁড়াল আর ভিড়ের দিকে এগিয়ে গেল। মীরার দৃষ্টি তাকে অনুসরণ করতে থাকল, যেন প্রতিটা পদক্ষেপের সাথে তার ভেতরে কোনো পুরনো দরজা খুলে যাচ্ছিল। স্মৃতিগুলো বিনা অনুমতিতেই ফিরে এলো। কোনো এক সময়ে এই অমিতই তাকে সকালে ডেকে চা দিত। কখনো সে হেসে বলতো, তুই অফিসার হওয়ার না হ, আমার কাছে তুই আমার বউ, এটাই যথেষ্ট। তারপর কখন সব বদলে গেল মীরা নিজেও বুঝতে পারল না। তার চোখে জল চলে এলো। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। এই জায়গা আর এই সময় আবেগের জন্যে ছিল না, কিন্তু মন তো যুক্তি মানে না। অমিত ভিড়ের মধ্যে হারিয়ে গেল, আর মীরা ওখানেই দাঁড়িয়ে রইল। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল। মানুষ ধাক্কাধাক্কি করে কামড়ায় উঠছিল। মীরাও এগিয়ে গিয়ে জানলার ধারের সিটে বসল। ট্রেন চলতে শুরু করল। লখনৌ স্টেশন ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগল, কিন্তু মীরার ভেতরে কোনো কিছুই এগোতে পারছিল না। সে জানলা দিয়ে বাইরে তাকাল। প্ল্যাটফর্ম, মানুষ, আওয়াজ সব ঝাপসা হয়ে গেল। তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়তে লাগল। সামনের সিটে বসা মানুষগুলো নিজেদের মোবাইলে মগ্ন ছিল। কারোর ধারণা ছিল না যে তাদের মাঝে বসা এই অফিসার এইমাত্র নিজেরই অতীতের সাথে ধাক্কা খেয়ে এলো। মীরা চোখ বন্ধ করে নিল, কিন্তু চোখ বন্ধ করলে দৃশ্য মোছে না, বরং আরও গভীর হয়ে ওঠে। সেই বাটি, সেই নিচু করা মাথা আর সেই নিস্তব্ধতা বারবার সামনে আসছিল। সে নিজেকে প্রশ্ন করল যে সত্যি কি জীবন মানুষকে এই পর্যায়ে নিয়ে আসে। দিল্লির দূরত্ব কমছিল,
কিন্তু মীরার ভেতরের দূরত্ব বেড়ে যাচ্ছিল। নিউ ইয়ারের প্রথম দিন, আর তার শুরুটা হলো এমন একটা প্রশ্ন দিয়ে যার উত্তর কোনো ফাইলে লেখা ছিল না। মীরা জানত না যে স্টেশনে দেখা সেই মুখটা শুধু একজন মানুষ ছিল না, বরং সেটা ছিল সেই দরজা যেটাকে সে বছরের পর বছর আগে বন্ধ করে দিয়েছিল। ট্রেনের জানলা দিয়ে বাইরে ছুটে যাওয়া রেললাইন দেখতে দেখতে তার মন পেছনে ফিরে গেল। সেই সময় যখন জীবন এতটা ভারী ছিল না, যখন স্বপ্নগুলো ভয় জাগাত না আর ভালোবাসা বোঝা মনে হতো না, তখন মীরা ছিল কেবল একজন মেধাবী মেয়ে যার হাতে থাকত বই আর চোখে ভবিষ্যৎ। অমিত তখনও সাধারণ ছিল, খুব বেশি কথা বলত না, কিন্তু তার নিস্তব্ধতায় ভরসা ছিল। লখনৌয়ের সেই পুরনো পাড়াতেই তাদের দেখা হয়েছিল, যেখানে সবাই সবাইকে চিনত, আর সম্পর্ক কাগজের চেয়ে মানুষের মুখে মুখে চলত। বিয়েটা খুব সাধারণ ছিল, কোনো বড় মঞ্চ নেই, কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু কিছু আত্মীয়, একটা ছোট্ট বাড়ি আর একরাশ আশা। মীরার মনে হয়েছিল যে এবার তার লড়াই সহজ হয়ে যাবে, কেউ একজন তো আছে যে কোনো প্রশ্ন ছাড়াই তার পাশে দাঁড়াবে। অমিত এটাই ভাবত। সে শিক্ষিত ছিল, চাকরি ছিল, আত্মসম্মান ছিল। দুজনে মিলে ঠিক করেছিল যে জীবন সহজ হবে না, কিন্তু সাথে হবে। শুরুর দিনগুলো সত্যি খুব ভালো ছিল। সকালের চা, বিকেলের গল্প আর রাতে মীরার বইপত্র। অমিত অনেক সময় তাকে পড়তে দেখে বলতো, নিজেকে এতটা ক্লান্ত করিস না। মীরা মুচকি হাসত, যেন ক্লান্তি খুব তুচ্ছ একটা জিনিস। কিন্তু ধীরে ধীরে ঘরের হাওয়া বদলাতে লাগল। প্রশ্ন আসতে লাগল, এত পড়াশোনা কিসের জন্য? এখন তো বিয়ে হয়ে গিয়েছে। আত্মীয়দের কথা, পাড়া প্রতিবেশীর ফিসফাস আর ঘরের ভেতর বাড়তে থাকা প্রত্যাশা। মীরা অনুভব করল যে তার কাছে শুধু বউ হওয়ার আশা করা হচ্ছে, সেই মেয়েটি নয় যে কিছু হতে চেয়েছিল। সে প্রতিবাদ করল না, শুধু চুপ থাকল। রাতের পর রাত পড়াশোনা করে গেল, আর সকালে সেই একই গঞ্জনা শুনতে থাকল। অমিত সব দেখত, কিন্তু প্রতিবার কিছু বলার আগে থেমে যেত। সে অশান্তিকে ভয় পেত নাকি পরিস্থিতিকে? তারপর সেই দিনটি এলো যখন অমিতের চাকরি চলে গেল। একটা কাগজ, একটা খবর, আর সব কিছু বদলে গেল। বাড়িতে যেন ভূমিকম্প শুরু হলো। সেই মানুষগুলো যারা গতকাল পর্যন্ত ঠিক ছিল, এখন সবকিছুর দোষ মীরার উপর চাপাতে লাগল। জবে থেকে এই মেয়েটা এসছে, কিছুই ঠিক হচ্ছে না, এর কপাল খারাপ। মীরা সব কথা চুপচাপ শুনে যেত। সে জানত যে উত্তর দিলে পরিস্থিতি বদলাবে না। অমিত ভাঙতে শুরু করেছিল। বেকারত্বের বোঝা, পরিবারের চাপ আর নিজের সাথে চোখ মেলানোর সাহস শেষ হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে কথা কম আর নিস্তব্ধতা বেশি হয়ে গেল। মীরার মনে হলো যদি সে আরও পরিশ্রম করে, যদি সে সফল হয়, তবে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরিবার তার সাফল্যকেই ভয় পেতে শুরু করেছিল। একদিন সবাই মিলে সিদ্ধান্ত জানিয়ে দিল, ডিভোর্স। কোনো প্রশ্ন ছাড়াই, কোনো চেষ্টা ছাড়াই, যেন কোনো আসবাবপত্র ভাগ করা হচ্ছে। মীরা সেদিন কাঁদতে চায়নি, কিন্তু জল নিজে থেকেই ঝরতে লাগল। তার চোখে শুধু যন্ত্রণা ছিল না, একটা প্রশ্নও ছিল, আমি কি সত্যিই কোনো অপরাধ করেছি? সে একটা ছোট্ট ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, পেছনে ফিরে তাকালো না। অমিত দাঁড়িয়েছিল, কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ তার কাছে ছিল না। সেই দিনটি মীরার জীবনের সবচেয়ে ভারী দিন ছিল, কিন্তু সেই দিনই সে ঠিক করে নিয়েছিল যে এখন সে নিজেকে প্রমাণ করবে, শুধু পৃথিবীকে নয়, নিজেকেও। সে পড়াশোনায় ডুবে গেল, যেন বইই তার একমাত্র সাহারা। সমাজের কথা, গঞ্জনা, একাকিত্ব সব পাশাপাশি চলতে থাকল, কিন্তু মীরা থামল না। সে সেটাই করল যা সে জানত, পরিশ্রম। আর ওদিকে অমিত, চাকরি যাবার পর সে অনেক চেষ্টা করেছিল, ইন্টারভিউ, দাঁড়ে দাঁড়ে ঘোরা, আত্মীয়দের কটাক্ষ। প্রতিটি ব্যর্থতার সাথে তার আত্মবিশ্বাস একটু একটু করে ভেঙে যাচ্ছিল। ডিভোর্সের পর সে যেন একা হয়ে গেল, কোনো ঘর নেই, কোনো আপনজন নেই। শুরুতে সে ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি তাকে নিচে নামিয়ে নিয়ে গেল। যে মানুষটা একসময় বুক ফুলিয়ে চলত, এখন সে জীবনের থেকে চোখ চুরি করতে লাগল। মীরা আইএএস অফিসার হল, সংবাদপত্রে তার ছবি বেরোল, মানুষ গর্ব করে তার নাম নিতে লাগল। সেই সমাজ যে একসময় তাকে দোষী সাব্যস্ত করেছিল, এখন তার উদাহরণ দিত। কিন্তু মীরার ভেতরে একটা শূন্যতা ছিল, যা কোনো পদ পূরণ করতে পারছিল না। আর আজ নিউ ইয়ারের সকালে স্টেশনে বসে থাকা সেই মানুষটা সেই শূন্যতাকে আবার জাগিয়ে দিয়ে গিয়েছিল। ট্রেনের গতি বাড়তে থাকল, কিন্তু মীরার মন সেই মোড়েই আটকে ছিল, যেখান থেকে সব শুরু হয়েছিল। দিল্লি স্টেশনে নামতেই মীরার মনে হল সে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে।
এখানকার বাতাস আলাদা ছিল, আওয়াজ চড়া ছিল, আর মানুষজন খুব তাড়াহুড়োয় ছিল। কারোর থামার সময় নেই, দেখার বা বোঝার সময় নেই। সরকারি গাড়ি তাকে নিতে দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলে দিল। সে বসতে বসতে শুধু এইটুকুই বলল, গেস্ট হাউসে চলুন। গলা সেই মাপা, সেই অফিসার সুলভ, কিন্তু ভেতরে কিছুই পরিপাটি ছিল না। গাড়ি রাস্তায় এগোতে লাগল। কাচের বাইরে ছুটে চলা আলো, ফ্লাইওভার, বিজ্ঞাপন আর দিল্লির ঠান্ডা জেল্লা। মীরা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু স্টেশনের সেই দৃশ্য চোখের পাতায় আরও পরিষ্কার হয়ে উঠল। সেই বাটি, সেই নিচু মাথা, সেই নিস্তব্ধতা। সে প্রথমবারের মতো অনুভব করল যে কিছু সাক্ষাৎ হঠাৎ হয় না, তারা বছরের পর বছরের নিস্তব্ধতা ভাঙতে আসে। গেস্ট হাউসের ঘরটা বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব সুবিধায় ঠাসা। টেবিলে ফাইল রাখা ছিল, মিটিংয়ের এজেন্ডা, নোটস। মীরা ব্যাগ রাখল, কোট খুলল, আর চেয়ারে বসল। ঘরে নিস্তব্ধতা ছিল, সেই নিস্তব্ধতা যা ডিভোর্সের পর থেকে তার সঙ্গী হয়ে গিয়েছিল। সে জানলা দিয়ে বাইরে তাকালো। দিল্লির রাত আলোয় ভেসে যাচ্ছিল, কিন্তু মীরার ভেতরে অন্ধকার ছিল। সে জানত যে খুব সকালে তাকে সেই তেজস্বী অফিসার হয়ে মিটিংয়ে বসতে হবে, সেই আত্মবিশ্বাস, সেই সিদ্ধান্ত। কিন্তু আজ তার ভয় করছিল, সিদ্ধান্ত নিতে নয়, নিজের থেকে। সারা রাত সে শুতে পারল না। যখনই চোখ বন্ধ হতো, স্টেশন ফিরে আসত। কখনো অমিতকে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে দেখত, কখনো বাটিটা পড়ে যেত, কখনো সে তাকে ডাকতে চাইত, আর আওয়াজ গলায় আটকে যেত। সকালে অ্যালার্ম বাজল। মীরা উঠল, তৈরি হল, আয়নায় নিজেকে দেখল। সেই মুখ, সেই সংযম। সে নিজেকে বলল, তুমি একজন অফিসার, আবেগ পড়ে, কিন্তু মন জবাব দিল না। মিটিংয়ে সে সময় মতো পৌঁছল। বড় বড় অফিসার, গম্ভীর মুখ, লম্বা টেবিল। মীরা ফাইল খুলল, বলতে শুরু করল। গলায় কোনো কম্পন ছিল না, সবকিছু তেমনই ছিল যেমনটা হওয়া উচিত। মানুষ তাকে শুনছিল, একমত হচ্ছিল। কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরের মাঝে তার মন একটা প্রশ্নের সাথেই লড়াই করছিল। যদি সে স্টেশনে না থামত, যদি সে সেই মুখটাকে অবজ্ঞা করত, তবে কি সব সহজ হতো? হয়তো হ্যাঁ, কিন্তু মানুষ সহজ রাস্তা দিয়ে কবে শিখেছে? মিটিং শেষ হল, সিদ্ধান্ত নেওয়া হলো, সই হল। হাততালি বাজল না ঠিকই, কিন্তু তৃপ্তির ছাপ ছিল মুখে। মীরা উঠল, বাইরে এলো। করিডোর দিয়ে হাঁটার সময় তার হঠাৎ মনে হল সে ক্লান্ত হয়ে গিয়েছে। পদ থেকে নয়, দায়িত্ব থেকে নয়, বরং সেই বোঝা থেকে যা কোনো ফাইলে নথিভুক্ত ছিল না। সে ড্রাইভারকে ফোন করল, আজ আমি একা থাকতে চাই। গলায় আদেশ ছিল না, ক্লান্তি ছিল। সাঁঝবেলা নাম ছিল। মীরা ঘরে বসেছিল, সামনে সেই ফাইলগুলো, কিন্তু চোখ সেদিকে ছিল না। সে মোবাইলটা হাতে নিল। নেটওয়ার্ক পুরো ছিল, সবকিছু ঠিক ছিল, তবুও আঙুলগুলো কাঁপছিল। সে নিজেতে প্রশ্ন করল, অমিত যদি আজ কোনো অচেনা লোক হতো, তবে কি আমি এতটা অস্থির হতাম? উত্তরটা তার আগেই জানা ছিল। সে অস্থির ছিল কারণ কোথাও না কোথাও সেই সম্পর্কটা এখনও বেঁচে ছিল, নাম তার যাই হোক না কেন। ঠিক সেই মুহূর্তেই তার ভেতরে একটা সিদ্ধান্ত ধীরে ধীরে দানা বাঁধতে লাগল। কোনো বড় সিদ্ধান্ত নয়, কোনো ঘোষণা নয়, শুধু এক অস্বস্তি যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। সে ট্রেনের ওয়েবসাইট খুলল, লখনৌয়ের টিকিট দেখল। আঙুলগুলো কয়েক সেকেন্ড স্থির রইল, তারপর সে বুক করে দিল। পরের দিনের ট্রেন। কোনো সরকারি আদেশ ছাড়াই, কোনো বাধ্যবাধকতা ছাড়াই, শুধু একটা প্রশ্নের সাথে। পরের সকালে মীরা আবার স্টেশনে ছিল, এবার অফিসার হয়ে নয়, এক সাধারণ নারী হয়ে। সেই একই প্ল্যাটফর্ম, একই ভিড়, একই আওয়াজ। কিন্তু এখন তার চোখ খুঁজছিল। প্রতিটি ভিক্ষারিতে, প্রতিটি নুয়ে পড়া কাঁধে সে অমিতের ছায়া দেখতে পাচ্ছিল। তার বুক ধকধক করছিল, যেন সে অন্য কারোর সাথে নয়, নিজের সাথেই দেখা করতে এসেছে। আর তারপর সে দেখতে পেল, আগের চেয়েও বেশি দুর্বল, আগের চেয়েও বেশি ক্লান্ত, প্ল্যাটফর্মের সেই একই কোণে বসে রয়েছে। মীরা ওখানেই থমকে গেল, তার পা যেন মাটিতে গেথে গেল। অমিত কারোর কাছে কিচ্ছু চাইছিল না, শুধু বসেছিল। মীরা প্রথমবারের মতো অনুভব করল যে দারিদ্র্য শুধু টাকার হয় না, সেটা কণ্ঠস্বরেরও হয়। সে ধীরে ধীরে তার দিকে পা বাড়াল। প্রতিটি পদক্ষেপের সাথে তার ভেতরে দূরত্ব কমে আসছিল। অমিত মাথা তুলল। এক মুহূর্তের জন্য তার চোখ বড় বড় হয়ে গেল, যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারপর সে দৃষ্টি নিচু করে নিল। মীরা তার সামনে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড দুজনেই নীরব রইল। স্টেশনের কোলাহল তাদের চারপাশে ছিল, কিন্তু তাদের মাঝে এক আলাদা পৃথিবী তৈরি হয়েছিল। অবশেষে মীরা খুব মৃদুস্বরে বলল, কেমন আছো? অমিত কিছুই বলল না, শুধু মাথা নাড়ল। সেই একটা ইশারায় এতটাই ক্লান্তি ছিল যে মীরার গলা বুঝে এলো। সে বুঝে নিল যে এই সাক্ষাৎ এমনি এমনি ছিল না,
এটা কোনো ইত্তেফাক বা কাকতালীয় ব্যাপার ছিল না। এটা হয়তো জীবনের সেই মোড় যেখানে প্রশ্নগুলো থেকে পালানো যায় না। মীরা ওখানেই দাঁড়িয়েছিল। হাতে কোনো উত্তর ছিল না, কিন্তু মনে এই অনুভূতিটা পরিষ্কার ছিল যে এখন সে ফিরে গিয়ে সেই মানুষটা হয়ে থাকতে পারবে না যে দিল্লি থেকে রওনা দিয়েছিল। মীরা ওখানেই দাঁড়িয়ে থাকল, যেন তার পায়ের নিচের মাটি হঠাৎ খুব ভারী হয়ে গিয়েছে। অমিত সামনে বসেছিল, কিন্তু তার নজর মীরার ওপর স্থির হতে পারছিল না। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কেউ চিনে ফেললে লজ্জা আরও বেড়ে যাবে। মীরা প্রথমবার তাকে এভাবে দেখল, বিনা কোনো অভিযোগে, বিনা কোনো রাগে, পুরোপুরি পরিশ্রান্ত। সেই মানুষটি ছিল না যে একসময় ছোটখাটো বিষয়ে তর্ক জুড়ে দিত, যে নিজের কথা মানানোর জন্য গলা উঁচিয়ে কথা বলত। এই মানুষটি যেন নিজের ভেতরেই গুটিয়ে গিয়েছিল। মীরা চারপাশে তাকাল। মানুষ আসা যাওয়া করছিল, কেউ তাড়াহুড়োয় ছিল, কেউ মোবাইলে মগ্ন। কারোর কিছু যায় আসছিল না যে দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে, যাদের অতীত একে অপরের সাথে যুক্ত। স্টেশনের ভিড় কখনো কারোর গল্প শোনে না, সে শুধু সবাইকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। মীরা নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি এখানেই থাকো? অমিত মাথা নাড়ল। তার চোখে লজ্জা ছিল, কিন্তু তাতে রাগ ছিল না। সে নজর নিচু করে বলল, কাছেই একটা জায়গা আছে, কাজ পেলে খেয়ে নি। মীরার ভেতরে কিছু একটা সজোরে ভেঙে গেল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। সে এখানে অফিসার হয়ে আসেনি, কিন্তু সে এটাও চাইছিল না যে অমিত তার সামনে নিজেকে আরও ছোট মনে করুক। কিছুক্ষণ নীরবতার পর সে শুধু এটুকু বলল, চা খাবে? অমিত চমকে তার দিকে তাকাল, যেন সে বিশ্বাস করতে পারছিল না যে এই প্রশ্নটি তাকে করা হচ্ছে। সে কিছু বলতে চাইল, তখনই পাশ থেকে কারোর গলার আওয়াজ এলো, আরে জলদি করো। অমিত উঠে দাঁড়াল। সে মীরার দিকে এক পলক তাকাল, তারপর কিছু না বলে এগিয়ে গেল। মীরা ওখানেই দাঁড়িয়ে রইল। তার হাত খালি ছিল, কিন্তু মন আগের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছিল। সেদিন মীরা সরাসরি বাড়ি গেল না। গাড়িতে বসে সে ড্রাইভারকে বলল, একটু ঘড়ি। শহরটা একই ছিল, রাস্তাগুলোও একই ছিল, কিন্তু মীরা বদলে গিয়েছিল। সে অনুভব করছিল যে বছরের পর বছর ধরে সে নিজেকে কতটা কঠোর বানিয়ে ফেলেছিল, যেন আবেগ দেখানো একটা দুর্বলতা। আইএএস হওয়ার পথে সে প্রতিটি অশ্রুকে নিজের ভেতরে চেপে দিয়েছিল, কিন্তু আজ সেই ফাইলটা নিজে থেকেই খুলে গিয়েছিল। রাতে সে ঘুমাতে পারল না। ঘড়ির প্রতিটি টিকটিক শব্দের সাথে তার অমিতের সেই নুয়ে পড়া দৃষ্টি মনে পড়তে লাগল। নিজের ওপর রাগও হলো তার। আমি কেন বিচলিত হচ্ছি? ও আমাকে ছেড়েছিল, আমি নয়। কিন্তু মন যুক্তি বোঝে না, মন শুধু অনুভব করে। পরের দিন অফিসে মীরা আগের চেয়েও বেশি গম্ভীর ছিল। ফাইল খোলা হলো, মিটিং হলো, আদেশ জারি হলো। সবকিছু তেমনই ছিল, কিন্তু আজ সে বেশি প্রশ্ন করছিল, বেশি মন দিয়ে শুনছিল। সহকর্মীরা এটাকে তার গাম্ভীর্য মনে করছিল, কিন্তু মীরা জানত এটা ভেতরের তোলপাড়। দুপুরের পর সে ছুটি নিল। কাউকে কিছু না জানিয়ে সে আবার স্টেশনের দিকে রওনা হলো। এবার তার পদক্ষেপ দ্রুত ছিল, যেন সে নিজের থেকে পালাচ্ছিল না, বরং নিজের দিকেই ফিরে আসছিল। স্টেশন একই ছিল, ভিড়ও একই, কিন্তু এখন তার চোখ খুঁজছিল। অবশেষে সে তাকে আবার দেখতে পেল। অমিত এক কোণে বসেছিল, পিঠটা দেয়ালের সাথে ঠেকানো, পাশে একটা বস্তা আর দড়ি। সে নিজের পকেট থেকে শুকনো রুটি বের করে ধীরে ধীরে খাচ্ছিল, যেন প্রতিটি গ্রাস গুনে গুনে খাচ্ছে। মীরা কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ল। সে দেখল আর তার চোখ ভরে এলো। সে এগিয়ে গেল। অমিত মাথা তুলল এবং এবার সে সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল না। হয়তো ক্লান্তি খুব বেশি ছিল, অথবা হয়তো পালানোর শক্তি আর অবশিষ্ট ছিল না। মীরা তার সামনে দাঁড়িয়েছিল। সে মৃদুস্বরে জিজ্ঞেস করল, বসতে পারি? অমিত চারদিকে তাকাল, তারপর হালকা মাথা নাড়ল। মীরা মাটির ওপর তার পাশে বসে পড়ল, বিনা কোনো পদমর্যাদায়, বিনা কোনো পরিচয়। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। স্টেশনের শব্দরাজি তাদের চারপাশেই ছিল, কিন্তু তাদের মধ্যে এক আলাদা জগৎ তৈরি হয়েছিল। কবে থেকে? মীরা কথা শুরু করল, কিন্তু বাক্যটা শেষ করতে পারল না। অমিত বুঝতে পারল। সে একটা শুকনো হাসি হাসল। অনেক সময় হয়ে গিয়েছে। গলায় ক্লান্তি ছিল, অভিযোগ নয়। মীরা তার দিকে তাকাল। মুখে বয়স আসেনি, কিন্তু চোখে সময় জমে গিয়েছিল। তুমি ঠিক আছো? মীরা জিজ্ঞেস করল। অমিত হালকা হাসল। বেঁচে আছি, সে বলল। যথেষ্ট। ওই একটি বাক্য মীরাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই কাজ, সে থেমে বলল, তোমার জন্য খুব কঠিন হবে। অমিত এবার তার চোখের দিকে তাকাল। কাজ কোনোটি ছোট হয় না, কঠিন তখন হয় যখন মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে। মীরা চুপ হয়ে গেল।
তার মনে পড়ল একসময় সেও অমিতকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন দুজনের কারোরই শোনার মতো ধৈর্য ছিল না। যদি তোমার কখনো, মীরা বাক্য শুরু করল আর তারপর নিজেকে থামিয়ে নিল। অমিত তার দিকে তাকাল। সাহায্য নয়, সে ধীরে ধীরে বলল, শুধু এটুকু চাইব যে তুমি আমাকে এমনভাবে দেখো না যেন আমি কোনো বোঝা। মীরা সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে বোঝা মনে করি না, কক্ষনো না। অমিতের চোখে কিছু একটা নরম হল। সে মাথা নাড়ল। আমি জানি। মীরা উঠল। যাওয়ার আগে সে একবার পেছনে ফিরে তাকাল। অমিত ওখানেই বসেছিল, কিন্তু এবার তার পিঠটা ততটা নুয়ে ছিল না। মীরা স্টেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু স্টেশন তার ভেতরে চলে এলো। সে অনুভব করল যে কিছু সাক্ষাৎ জীবনের জবাব দিতে আসে না, তারা শুধু এটা জানাতে আসে যে মানুষ এখনও পুরোপুরি মরে যায়নি। মীরা সে রাতে অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। সেই মুখ, সেই চোখ, সেই সারল্য, কিন্তু আজ সেগুলোতে ভয় ছিল না। তার মনে পড়ল যে ডিভোর্সের পর সে নিজেকে কতটা কঠোর বানিয়ে ফেলেছিল, যেন আবেগ দেখানো দুর্বলতা, যেন সে যদি কাঁদে তবে ভেঙে পড়বে। আইএএস হওয়ার পথে সে প্রতিটি অশ্রুকে ভেতরে চেপে দিয়েছিল, প্রতিটি যন্ত্রণাকে একটি ফাইলের মতো বন্ধ করে দিয়েছিল। কিন্তু স্টেশনে বসে থাকা ওই মানুষটি কোনো কথা না বলেই সেই ফাইল নিজে থেকেই খুলে দিয়েছিল। পরের কয়েকদিন মীরা অমিতের সাথে দেখা করার চেষ্টা করল না। এই দূরত্ব অবহেলা ছিল না, এটা ছিল সম্মান। সে জানত যে কোনো ভেঙে যাওয়া মানুষের পাশে বারবার গিয়ে দাঁড়ানো তাকে আরও ছোট করে দিতে পারে, কিন্তু জীবন নিজের মতো করে পথ বানিয়েই নেয়। এক সকালে মীরার অফিসে একটি মামলা এলো, রেলওয়ে স্টেশনের পাশের অবৈধ বস্তিগুলো সরিয়ে ফেলার। কাগজে সব পরিষ্কার লেখা ছিল, নিয়মও পরিষ্কার ছিল। মীরা ফাইলটা খুলল, পড়ল, আর তার আঙুলগুলো হঠাৎ থেমে গেল। তার সেই কোণটি মনে পড়ে গেল, সেই দেওয়াল, সেই বস্তা, সেই শুকনো রুটি। সে কিছু না বলে ফাইলটা বন্ধ করে দিল আর বলল, আগে সরজমিনে রিপোর্ট চাই। রুমে বসে থাকা অফিসাররা একে অপরের দিকে তাকাল, কিন্তু কেউ প্রশ্ন করল না। সেই সন্ধ্যায় মীরা আবার স্টেশনে পৌঁছল। এবার সে তাকে খুঁজছিল না, সে শুধু জানত যে সে ওখানেই থাকবে। অমিত তাকে দেখামাত্র সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন হঠাৎ কেউ তাকে মনে করিয়ে দিয়েছে যে সেও একসময় সোজা হয়ে দাঁড়াতে চাইত। মীরা দেখল যে তার জামা কাপড় একই ছিল, পরিস্থিতিও একই ছিল, কিন্তু চোখে সেই শূন্যতা ছিল না যা প্রথম দিন ছিল। হয়তো কোনো মানুষকে শুধু এটুকু জানতে হয় যে কেউ তাকে বোঝা মনে করে না। আজ কাজ কেমন হলো? মীরা সহজভাবে জিজ্ঞেস করল, যেন এই প্রশ্নটি সে বহু বছর ধরে করে আসছে। অমিত বলল, ঠিক, আর তারপর যোগ করল, আগের চেয়ে ভালো। মীরা হাসল। দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। স্টেশনের ভিড় তাদের চারপাশে বয়ে চলছিল, কিন্তু তাদের মধ্যে সময় থমকে গিয়েছিল। তারপর মীরা বলল, তোমার মনে আছে তুমি বলতে যে মানুষ হারে তখন যখন সে নিজে হার মেনে নেয়? অমিত তার দিকে তাকালো আর বলল, হ্যাঁ, আমি খুব দেরিতে সেই কথাটা বুঝলাম। মীরা নিচু স্বরে বলল, কিছুদিন পর স্টেশনের পাশে একটি ছোট ধাবা খুলল। কোনো বড় খবর হলো না, কোনো নাম ছাপানো হলো না, শুধু এটুকু হলো যে একজন ঠেলাওয়ালা একটা স্থায়ী জায়গা পেয়ে গেল। অমিত সেখানে কাজ করতে লাগল। প্রথমবার তার মনে হলো যে সে শুধু ওজন তুলছে না, কিছু একটা তৈরিও করছে। সে সকালে সময় মতো উঠত, পরিষ্কার জামাকাপড় পরত, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলত। তার গলায় আবার সেই স্থৈর্য ফিরে আসতে লাগল যা একসময় ছিল। মীরা মাঝে মাঝেই দূর থেকে তাকে দেখত, কাছে যেত না। সাহায্য যেন উপকারে পরিণত না হয় সেটা সে ভয় পেত। একদিন অমিত নিজেই মীরার অফিসে পৌঁছল। দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিল, যেন এখনও ঠিক করছে ভেতরে যাওয়া উচিত কিনা। মীরা তাকে দেখল আর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বলল, এসো। অমিত ভেতরে এলো। চেয়ারের দিকে ইশারা করা সত্ত্বেও সে বসল না। সে বলল, আমাকে তোমাকে কিছু বলতে হবে। মীরা চুপচাপ শুনতে লাগল। অমিত বলল, আমি জীবনে অনেক ভুল করেছি। সবচেয়ে বড় ভুল এই যে যখন তোমার সবচেয়ে বেশি সাহারার প্রয়োজন ছিল আমি নিজে ভেঙে পড়েছিলাম। তার গলায় অনুশোচনা ছিল, কিন্তু আত্মগ্লানি নয়। সে বলল, আমার ক্ষমা চাই না, শুধু এটুকু বলার ছিল। মীরা প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল। ক্ষমা চাওয়ার আগে মানুষের বদলে যাওয়া জরুরি, সে বলল, আর তুমি বদলে গিয়েছ। অমিতের শ্বাস যেন থমকে গেল। মীরা আরও বলল, কিন্তু সম্পর্ক সেখান থেকেই শুরু হয় যেখানে কেউ কারোর উপর অধিকার ফলায় না। অমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
সে কাঁদল প্রাণ খুলে, লজ্জা ছাড়াই। সেদিনের পর দুজনের মধ্যে কিছু ঠিক হলো না। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো সিদ্ধান্ত নয়, শুধু একসাথে চলা শুরু হলো। কখনো চায়ের আড্ডায়, কখনো নীরবতায়, কখনো বিনা কারণে। কয়েক মাস পর মীরার বদলির খবর এলো। নতুন জায়গা, নতুন দায়িত্ব। যাওয়ার আগে সে স্টেশনে গেল। এবার শেষবারের মতো নয়, শুধু একবারের জন্য। অমিত ধাবায় দাঁড়িয়েছিল। মীরা বলল, আমাকে যেতে হবে। অমিত মাথা নাড়ল, আমি জানি। মীরা কিছুক্ষণ থামল, তারপর বলল, আমি চাই তুমি আমার সাথে চলো। অমিত তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল, তারপর বলল, একটি শর্তে, যে আমরা পেছনের জীবনটাকে বোঝার মতো নয়, শিক্ষার মতো সাথে রাখব। মীরার চোখ থেকে জল পড়ে গেল, কিন্তু এবার সেগুলো ভারী ছিল না। সেদিন কোনো শোরগোল হল না, কোনো বড় লোক দেখানো ব্যাপার হল না। শুধু সাধারণভাবে কোনো ব্যান্ড বাজা ছাড়াই একটি ছোট মন্দিরে দুজন ভেঙে যাওয়া মানুষ আবার সাত পাকে বাধা পড়ল। না, কোনো জয়ের অনুভূতি ছিল না, কোনো হারের ভয় ছিল না, শুধু এই উপলব্ধি যে মানুষ হয়ে থাকাই সবচেয়ে বড় সফলতা। নিউ ইয়ারের রাত ছিল, শহর উৎসবে মেতেছিল, আর মীরা প্রথমবার অনুভব করল যে নতুন বছর মানে ক্যালেন্ডার বদলানো নয়, নতুন বছর মানে নিজের ভেতরের কিছু একটা ঠিক করে নেওয়া। লোকে বলে সমাজ নারীর ভাগ্য তার সম্পর্কের মাপকাঠিতে মাপে, কিন্তু এই গল্প বলে যে আসল শক্তি সেই নারীর মধ্যে থাকে যে ভেঙে যাওয়া মানুষটিকেও মানুষ মনে করে আগলে নেয়। সম্পর্ক তখন টেকে না যখন আমরা নিজেকে সঠিক প্রমাণ করতে চাই, সম্পর্ক তখন টেকে যখন আমরা মানুষ হয়ে থাকতে চাই। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনার সামনে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় গড়ে ওঠার সুযোগ চায়, তবে আপনি কি সমাজের কথা শুনবেন নাকি নিজের মনের? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার নাম এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে একটি নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের বাবা মাকে প্রচুর সময় এবং ভালোবাসা দিন।